শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সেমিনারের অংশ নিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে আসবে। বলেন, বর্তমানে পুঁজিবাজার স্বাভাবিকভাবে কাজ করছে না। বিএনপি ক্ষমতা এলে অর্থনীতির পাশাপাশি পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার আনা হবে বলেও জানান তিনি। Bangladesh has to go for serious reform programs, deregulation. This country is over-regulated. I'm saying it quite regularly. Bangladesh is over-regulated economically. So we have to go for serious deregulation, liberalization. Ease of doing business, we rank at the bottom right now. নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে নবম পে স্কেলের প্রতিবেদন জমা দেবে বেতন কমিশন। সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, পে স্কেলের সুপারিশে জিনিসপত্রের দাম এবং বাস্তবতা বিবেচনা রাখা হয়েছে। বলেন, নতুন পে স্কেল পেয়ে সরকারি চাকরিজীবীরা খুশি হবেন, এমন সুপারিশ থাকবে প্রতিবেদনে। অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান। সুপারিশে এবছরের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা বলা হয়েছে। পরে এটি পুরো মাত্রায় কার্যকর হবে 2026-27 অর্থ বছরের প্রথম দিন থেকে, অর্থাৎ ১ জুলাই থেকে। যে পরিবারের চেয়ারম্যান অন্যান্য সদস্যরা যাবেন, আমি থাকবো, ফাইন্যান্স সেক্রেটারি থাকবে, ওটা আপনাকে দেবে বিকাল 5টা। যা খুশি হবে যেই করুক, আমরা মোটামুটি যতটুক এসে বলে চেয়ারম্যান বলেছেন সবাই খুশি হবে, উনি আমাকে বললেন। দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই যে নতুন পে স্কেল অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এটির যে সুপারিশ তৈরি করেছে বেতন কমিশন, সেটি আজকে উপস্থাপন করা হবে প্রধান উপদেষ্টার কাছে এবং সেটির আসলে ব্যাখ্যা দেবেন যে এই কমিশনের যে প্রধান জাকির হোসেন, তিনি ব্যাখ্যা দেবেন। তবে এই বিষয়ে সেটি আসলে কি হবে সেটি হয়তো বা ঘোষণার পর আমরা বিস্তারিত তথ্যগুলো পাবো। তবে তার আগে আমরা আসলে আলোচনা করতে চাই যে নতুন পে স্কেল বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং প্রভাব এটি আসলে কেমন হতে পারে। বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতি বিশ্লেষক জনাব এম.এস. সিদ্দিকী। জনাব এম.এস. সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যে বিষয়টি আপনি ইতিমধ্যে আমরা বলছিলাম যে নতুন পে স্কেলের সুপারিশ আজকে জমা দেওয়া হবে প্রধান উপদেষ্টার কাছে এবং সেটিতে আসলে যে বলা হয়েছে যে এটি আসলে জানুয়ারির প্রথম থেকেই কিছুটা দেওয়া হবে এবং চূড়ান্তটি দেওয়া হবে হচ্ছে 2026-27 অর্থ বছরের জুলাইয়ের প্রথম দিন থেকে। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আসলে এই যে নতুন পে স্কেলটাকে? প্রথমত অর্থমন্ত্রী নাকি বলেছেন যে এই পে স্কেল পেয়ে সরকারি কর্মকর্তারা খুশি হবে। ওনারা তো খুশি হবেনি, কিন্তু অখুশি হবেন পুরো জাতি। কারণ প্রথমে এটার যে ইম্প্যাক্টটা সেটা হচ্ছে যে অর্থনীতিতে এমনিতেই যে ইনফ্লেশন চলছে, এই ইনফ্লেশনটা কমানোর জন্য, মানি সার্কুলেশন কমানোর জন্য সরকার স্ট্রিক্ট, বাংলাদেশ ব্যাংক স্ট্রিক্ট মনিটারি পলিসি ফলো করেন যাতে বাড়তি কোনো টাকা মার্কেটে চলে না আসে। কিন্তু এই এই বাড়তি বেতনের কারণে কিন্তু প্রচুর হাজার কোটি টাকা চলে আসবে মার্কেটে। সুতরাং ইনফ্লেশনের যে কমানোর যে আশা, সেই আশাটা আর থাকবে না, বাস্তবায়ন হবে না, নতুন করে ইনফ্লেশন ক্রিয়েট হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে 15 লক্ষ সরকারি কর্মকর্তাদেরকে খুশি করার জন্য এরকম একটা পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা সেই প্রশ্ন তোলা যেতে পারে। তারপরে আবার আমরা যখন ব্যাংকিং খাতের রিস্ট্রাকচারিং এর জন্য, সেগুলোকে বাঁচানোর জন্য যখন সরকার কিছু প্রণোদনা দেন, কিছু থোক বরাদ্দ দেন, সেগুলো নিয়েও কিন্তু সবাই সমালোচনা করে। সেটা তো একটা ব্যাংককে বাঁচানোর জন্য, অর্থনীতিকে রাখার জন্য, সেখানেও তো সমালোচনা হয়। সেখানে কি করে সরকার এত দ্রুততার সাথে নতুন একটি পে স্কেল ঘোষণা করে সেটাকে
পে স্কেল মাননীয় প্রধান উপদেষ্টাকে সাবমিট করার আগেই জানা যাচ্ছে যে এটা এই মাসেরই 1 তারিখ থেকে, অর্থাৎ ভূতাপেক্ষা রেট্রোস্পেক্টিভ একটা এফেক্ট হবে, অর্থাৎ এই মাসের 1 তারিখ থেকেই এটা কার্যকরী হয়ে যাবে আংশিকভাবে। তো এই ব্যাপারে প্রশ্ন করা যায় কেন এই বিশেষ ব্যবস্থা কেন, এটি আবার নির্বাচনের আগে, সেটি একটি প্রশ্ন। সরকার কর্মকর্তাদেরকে নির্বাচনের আগে এই ধরনের টাকা কেন দিবে, এটা যে কোনো প্রশ্ন কারো মনে উঠতে পারে। এই ধরনের একটা টাকা পয়সা দেওয়ার কি মানে থাকতে পারে ইলেকশনের আগে। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমাদের যে বাজেটের যে অ্যালোকেশন, বাজেটের অ্যালোকেশনের সবচেয়ে বেশি বাজেট অ্যালোকেশন হয় আমাদের ঋণের সুদ এবং ক্যাপিটাল দিতে। দ্বিতীয় বৃহত্তম যে এক্সপেন্ডিচার সেটা কিন্তু আমাদের এই বেতন, সরকারি কর্মকর্তাদের বেতন। তারা কারা? মাত্র 15 লক্ষ। ওনারা সরকারি কর্মকর্তারা হচ্ছেন টোটাল এমপ্লয়েড, প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর মিলিয়ে ওনারা কিন্তু লেস দেন 1%। আর 99% যে বেসরকারি খাতে চাকরি করবেন ওনাদের বেতনের কি হবে? আমাদের এখানে শ্রমিকদের জন্য একটা ওয়েজ বোর্ড আছে, সেটাও আবার পক্ষপাতিত্ব আছে। সেই ওয়েজ বোর্ডটা কিন্তু মূলত টার্গেট হচ্ছে গার্মেন্টস শ্রমিকদেরকে দিয়ে। অন্য সেক্টরে যে বেতন কম দেয়া হয় সেটা কিন্তু কারো বিবেচনায় নেওয়া হয় না। টি শ্রমিকরা এখনো মাত্র 1500 টাকা বেতন পায়, যেখানে সর্বনিম্ন বেতন 8000 টাকা বা 10,000 টাকা এখন শ্রমিকদের জন্য, গার্মেন্টস শ্রমিকদের জন্য। তাহলে চা বাগানের শ্রমিকরা কেন মাত্র 1500 টাকা পাবে? এই প্রশ্ন জাতিকে করা যেতে পারে, বিবেককে করা যেতে পারে যে কেন ওদের কথা, বা গার্মেন্টস ছাড়া অন্যদের ব্যাপারে কেন বিবেচনায় নেওয়া হচ্ছে না। তার মানে আমাদের দেশে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং গার্মেন্টস শ্রমিকরা কি বিশেষ প্রায়োরিটি পাওয়ার যোগ্য কেন? অনেক সেক্টর আছে, অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে, কোথাও আসলে নিয়মের মানে নাই যে কোনো নিয়ম, কত নিয়মে বা কি পরিমাণে স্যালারি হবে, বেতন হবে, সেটার কোনো না। সর্বনিম্ন একটা সাধারণ ঘোষণা আছে, সেটাকে হয়তো বলা যেতে পারে যে এটা সব বেসরকারি অফিস আদালতে ফ্যাক্টরিতে এগুলো অ্যাপ্লিকেবল হবে, কিন্তু সেটা কি প্রয়োগ করার কোনো চেষ্টা আছে, বা এত বিশেষ আয়োজনে সেটাকে ইমপ্লিমেন্ট করার কোনো কি চেষ্টা সরকারের আছে বা রিলিভেন্ট অথরিটির আছে? নাই। বোনাস ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, সেটা কি ছুটি দেওয়া হয় কিনা, এগুলো কিন্তু দেখা হয় না। তো সুতরাং একটা অর্গানাইজেশন আছে ডাইরেক্টর জেনারেল শপ অ্যান্ড ইন্সপেকশন, তাদের কাজ হচ্ছে এগুলো বেসরকারি ক্ষেত্রে এগুলো দেখাশোনা করা। তাদের কোনো দৃশ্যমান কাজ আছে বলে, অ্যাক্টিভিটিস আছে বলে তো মনে হয় না। ওনাদেরকে বললে ওনারা হয়তো উত্তর দেবেন যে ওনাদের জনবল কম। এই সহজ একটা উত্তর ওরা দেন, সব সরকারি প্রতিষ্ঠানগুলো যা উত্তর দেন আর কি। তো তাহলে আমরা দেখা যাচ্ছে যে ইনইকুয়ালিটি থেকেই যাচ্ছে। কাউকে ব্লেম না করেই বলতে পারি, অর্থনৈতিক এ থেকে বলা যায় যে এইটা আরো ইনইকুয়ালিটি সৃষ্টি করে। এখানে আপনার সাথে একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে বর্তমানে যে পে স্কেলটি হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য, সেখানে যেটি জানা যায় মোটামুটি সেটি হচ্ছে যে বর্তমানে সর্বনিম্ন বেতন 8,250 টাকা, এটা প্রায় দ্বিগুণেরও বেশি হতে পারে, এবং সর্বোচ্চ ধাপে যেটি বেতনটি আছে সেটি 78,000 টাকা, সেটি 1,20,000 টাকা হতে পারে। অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ হয়ে যাচ্ছে। আপনি যেটা বলছিলেন যে বেসরকারি খাতের তো সেখানে কোনো স্ট্রাকচারই নাই, মানে দ্বিগুণ হওয়ার কোনো সুযোগও নাই। তাহলে এই বিষয়টি নিয়ে আসলে এটি সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে কোনো প্রভাব পড়বে কিনা? অবশ্যই প্রভাব পড়বে। প্রথমত নৈতিক প্রশ্নটা আমি তুলতে চাই যে নৈতিকভাবে এটা ঠিক হবে কিনা, এথিক্যালি, যে অল্প কিছু কর্মকর্তা কর্মচারীদের জন্য সরকারি খাতের বা বেসরকারি খাতের গার্মেন্টসের জন্য সরকার যতটুকু যত্নবান, অন্যদের ব্যাপারে যত্নবান নন কেন? আর এইটার প্রাইমারি ইম্প্যাক্ট তো হবেই। প্রথমত ইনফ্লেশন, অর্থনীতিতে মারাত্মক একটা ক্ষতি দেখা দিবে। আর দ্বিতীয় হচ্ছে যে বেসরকারি খাতে কর্মকর্তারা আরো চাপে পড়ে যাবে। এখানে আপনার সাথে আরেকটা বিষয় একটু প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে বর্তমান যে বাজার মূল্য বা দ্রব্যমূল্যের যে দাম বা মূল্যস্ফীতির কথা আপনি যেটা বলছিলেন, সেক্ষেত্রে 8,000 টাকা দিয়েও কি চলা যায়? মানে একজন সরকারি চাকরিজীবী কিন্তু সেই 8,000 টাকা দিয়ে কি চলতে পারে কিনা, সেই বাস্তবতায় তো এটা করাই যেতে পারে। এখানে একটা জিনিস বলি, প্রাইভেট সেক্টরের মানে গার্মেন্টসের ব্যাপারে যখন আলোচনা হয় তখন একটা গবেষণা প্রতিষ্ঠান বলেছিল যে বাংলাদেশের সর্বনিম্ন বেতন হওয়া উচিত
26,000 টাকা একজন শ্রমিকের প্রাইমারি এন্ট্রি পয়েন্টে। আচ্ছা, এখানে 8,000 টাকা যেটা বলছেন, এখানে কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তারা কিন্তু শুধু বেতন পান না, ওনারা অনেক রকম ইনসেন্টিভ এবং সাবসিডি পান, ওনারা সরকারি বাসা পান, যদিও একটা নামকা অবস্থায় একটা অ্যামাউন্ট কেটে রাখা হয় বেতন থেকে। আচ্ছা, আর অন্যান্য অনেক ফ্যাসিলিটি ডাইরেক্টলি ইনডিরেক্টলি ওনারা কিন্তু ভোগ করেন, বিশেষ ফ্যাসিলিটি সার্ভিস পান। আর বেসরকারি খাতে কিন্তু সেটা নাই। আচ্ছা, তবে একটা জিনিস হচ্ছে যে বেসরকারি খাতের ভিতরে গার্মেন্টসের মতো দুই একটা অর্গানাইজেশনে কিন্তু সর্বনিম্ন 8,000 টাকা হলেও 2-3 মাসের ভিতরেই কিন্তু এরা 15-20,000 30,000 টাকা বেতন পায়। ওদের ডবল ওভারটাইম, এবং ইনভেরিয়েবলি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা ডবল ওভারটাইম পায়। সেটা তো তাদের কর্মদক্ষতার একটা বিষয় থাকে, কর্মদক্ষতার ব্যাপার আছে, দক্ষ হয়েই যায়। কারণ আসলে কিন্তু আমাদের দেশে আমরা এখনো একটা ঘুমের ঘোরে আছি। আমরা বলি যে আমাদের দেশে প্রচুর শ্রমিক আছে, আপনি যে দেখেন গার্মেন্টসের শ্রমিকের অভাব, এখন দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। গেলেই কিন্তু অদক্ষ লোকের প্রায় চাকরি হয়ে যায়, কারণ দক্ষ লোক নাই। তো এখন একজন দক্ষ শ্রমিকের বেতন কিন্তু অনেক, 30-35,000 টাকা পর্যন্ত পায়, 50,000 টাকা আছে। এটার কারণ হচ্ছে যে কারণ মেশিন ম্যান বা আরো কতগুলো ক্রিটিক্যাল জিনিস আছে, এগুলো পরিচালনার জন্য দক্ষতার দরকার আছে। অন্যান্য সেক্টরেও, যেমন আমি একজন ঢাকা চিটং রোডের একটা লাক্সারি বাসের ড্রাইভারের সাথে কথা বলছিলাম। তা আমি বললাম যে আপনার বেতন কত? সে বলে যে সবকিছু দিয়ে খায়া লইয়া 55,000 টাকা মাসে পায়। তাহলে যে আপনার বেতন কত এক্সাক্ট বেতন কত? বলে যে আমি তো বেতন পাই 16,000 টাকা। তো যিনি 16,000 টাকা বেতন পান, উনি মাসে 50,000 টাকা 55,000 টাকা পান। কিভাবে পান? বলে যে প্রতি ট্রিপে আমার একটা ট্রিপ অ্যালাউন্স আছে, তারপরে খাওয়া ফ্রি, এটা কিছু বলে সে বললো যে আমি এই বেনিফিটটা পাই। তো এখন এটা হচ্ছে লাক্সারি বাসের ড্রাইভার, সব ড্রাইভাররা কিন্তু এই বেতন পায় সেটা বলছি না। তো এখন আমাদের দেশের ড্রাইভাররা, যেমন আমার ড্রাইভার বলছে সর্বনিম্ন বেতন ওরা এখন 25,000 টাকার নিচে চাকরি করতে চায় না। অন্য শ্রমিকরা কিন্তু এই কথা বলে বেতন আদায় করতে পারে না, ড্রাইভাররা কিন্তু এটা আদায় করে ফেলে, ওরা বেশি বেতন নেয়। তো এখন মানুষের প্রয়োজনে তা দক্ষতা বা স্ট্র্যাটেজিক্যাল প্রফেশন মিলে কেউ কেউ হয়তো ডিজায়ার্ড অ্যামাউন্টটা পায়, কিন্তু অন্যরা পায়। জনাব এম সিদ্দিকী, আপনি যদি একটু মানে সরাসরি বলতেন যে এই সিদ্ধান্তটি সরকারের মানে কতটা যৌক্তিক বা অযৌক্তিক, মানে আপনি যদি আপনার জায়গা থেকে অবজারভেশন। সরাসরি বললে তো আমি তো অলরেডি বলেই ফেলেছি অনৈতিক এবং অযৌক্তিক। ওকে, কারণ 2015 সালে একটা ভালো বেতন বাড়ানো হয়েছিল, সেটা কিন্তু তখন সরকারি কর্মকর্তারা বলেছেন যে যথেষ্ট বেতন, আমরা যথেষ্ট বেতন পেয়েছি, আর উই আর কোয়াইট হ্যাপি। ওই সরকারের উপর খুবই সন্তুষ্ট ছিল। এখন এই সরকার তো রাজনৈতিক সরকার নয়, এই সরকার একটি শ্রেণীকে হ্যাপি করার দরকারটা কি? এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হোক না। এখন তো বাজেট অ্যালোকেশনও নাই, যার জন্য বলা হচ্ছে যে পার্শিয়াল ইমপ্লিমেন্টেশন করা হবে। তো এটা তো আগামী বাজেটের সাথে নতুন সরকার এসেও করতে পারতেন, নতুন সরকার করতে পারতেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এটি করতে গেলে সরকারের প্রায় 70 থেকে 80,000 টাকা বাড়তি খরচ হবে। হ্যাঁ, এই যে বড় 80,000 কোটি টাকা খরচ হবে, এই যে বড় অঙ্কের একটি মানে টাকার যোগান সরকারের তৈরি দেওয়া, এটিকে আপনি কিভাবে দেখেন? আমি বলতে ভালো চোখে দেখছি না। আমার বক্তব্য হচ্ছে যে গতকালই একটা রাজনৈতিক দল ঘোষণা করেছে যে বেকারদেরকে, শিক্ষিত না বেকারদেরকে ওনারা 2 বছর বেকার ভাতা দিবেন, 10,000 টাকা করে একটি দল বলেছেন। তো আমি তো মনে করি যে এই এডিশনাল টাকা এই কর্মকর্তাদের না দিয়ে ওই টাকাটা বেকার ভাতা দেওয়া উচিত। কারণ ইয়ে হচ্ছে না, এমপ্লয়মেন্ট অপরচুনিটি প্রায় রিডিউসড হতে হচ্ছে না, নতুন পদ ক্রিয়েট হচ্ছে না, নতুন চাকরির যোগান নাই। এট দি সেম টাইম অনেক লোক বেকার হয়ে যাচ্ছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। তাদের কর্মচারীদেরকে তারা ছাঁটাই করছে এবং তারা বেকারের খাতায় নাম লেখাচ্ছে। তো ওদের কি হবে? ওদের দিকে তো তাকানো দরকার। আমাদের দেশে তো সেই বেকার ভাতা এখনো নাই। সামাজিক নিরাপত্তার যে ব্যাপারটা, সেটা ওল্ড এল্ডারলি পার্সনদের জন্য যেটা আছে সেটা তো অপ্রতুল, এবং এটা সারা বাংলাদেশ কাভার করে না, সবগুলি বয়স্ক মানুষকে কাভার করে না। তো আমাদের তো
এক্সিস্টিং কর্মকর্তাদেরকে বেতন না বাড়িয়ে সেখানে অন্তত অনেক বেশি অ্যালোকেশন করা দরকার বলে আমি মনে করি। এখানে আরেকটি বিষয়ে আপনাকে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে দুর্নীতি, বেতন ভাতা বাড়ানোর যে কারণ সরকার সবসময় যেটা মাথায় রেখে করতে চায় সেটি হচ্ছে যে দুর্নীতি কমানো, অর্থাৎ প্রশাসনের দুর্নীতি কমানো। এই লক্ষ্যে মূলত এরকম বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। আপনার কি মনে হয় যে এটি যদি বেড়ে যায়, বেতন যদি ডাবল হয়ে যায়, তাদেরকে দুর্নীতি কমে যাবে কিনা? আপনারা কিভাবে নেবেন জানি না। 2015 সালে যখন বেতন বাড়ানো হয়, তার কিছুদিন পরে তৎকালীন প্রধানমন্ত্রী একটা সবাই বলেছিলেন, বেতন বাড়িয়ে দিলাম কিন্তু দুর্নীতি কমে না কেন। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা পলিসি মেকাররা ভাবেন বেতন বাড়িয়ে দিলে দুর্নীতি কমে। সেটা কখনোই সম্ভব নয়, কারণ দুর্নীতি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতার ভিতরে কঠিনভাবে সিদ্ধান্ত নেওয়ার যে জটিলতা, এই জটিলতা যখন থাকে সেই জটিলতার ফাঁকে ফাইল আটকে রেখে ঘুষ খাওয়া হয়, অথবা নন ট্রান্সপারেন্ট সিদ্ধান্তগুলো কাজ করার, সরকারের যে কাজ আছে এটাকে নন ট্রান্সপারেন্ট ওয়েতে করা, স্বচ্ছ না হলে সেখানে ঘুষ খাওয়ার, দুর্নীতি করার একটা সুযোগ হয়। বেতন বাড়িয়ে দিলে দুর্নীতি কমে যাবে আমি অ্যাবসলিউটলি বলতে পারি, একদম ক্যাটাগরিক্যালি বলতে পারি, কখনোই দুর্নীতি কমানো সম্ভব নয় বেতন বাড়িয়ে। তাহলে অন্তর্বর্তী সরকার এটিকে মানে এগুলো তো নির্বাচিত সরকার করে, আপনি যদিও কিছুটা বলেছেন নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধতা থাকে বা হচ্ছে অনেক কিছু তাদের মেনে চলতে হয়, তাহলে অন্তর্বর্তী সরকার এটি আসলে উদ্যোগটি নেওয়ার মূল কারণটা কি হতে পারে? খুবই কঠিন প্রশ্ন। প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার কে আমার ব্যক্তিগতভাবে মনে হয় খুব আমলা নির্ভর, আমলারাই আসলে দেশ চালাচ্ছে। কারণ শ্রদ্ধেয় যেসব উপদেষ্টারা আছেন, এই উপদেষ্টারা রাজনীতিবিদ নন এবং ওনারা বিভিন্ন পেশা থেকে আসছেন, মোস্টলি এনজিও থেকে আসছেন। তো এখন ওনাদের রাজনীতিবিদদের একটা স্টাইল থাকে, ওনাদের একটা অভিজ্ঞতা হয় দেশ চালানোর, ওনারা রাজনীতি করতে করতে অনেক কিছু শেখেন। অথবা যারা সরকারে থাকেন, কোনো নতুন যখন রাজনৈতিক সরকার হয় আপনি দেখবেন যে সরকারে কিছু দক্ষ মন্ত্রী হন, কিছু অদক্ষ নবীন মন্ত্রী আসেন, কিন্তু এই নবীন এবং প্রবীণ মিলিয়ে রাষ্ট্র পরিচালনার একটা শক্ত হাতে ওনারা টেক ওভার করতে পারেন। কিন্তু এই ধরনের একটি সরকার যখন আসে, ওনারা দায়িত্ব নিতে নিতেই তো একটা সরকারের বুঝতে বুঝতে তো 6 মাস 1 বছর চলে যায়। এই সরকারের মাত্র বয়স 1.5 বছর। তো সুতরাং আমি বলবো যে ওনাদের অন্যান্য কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখা যায় যে সরকারের ভিতরে আমলাদের ইনফ্লুয়েন্সটা খুব বেশি। তো ওনারা ওনাদের নিজেদের বেতন বাড়িয়ে নিচ্ছেন, এইভাবে আমি ব্যাপারটা দেখছি। এখানে তো আরেকটা বিষয়ে আমরা লক্ষ্য করেছি, একটা মানে তথ্য মতে যেটা জানা যায় সেটি হচ্ছে যে এই যে বেতন পে স্কেল হচ্ছে, এখানে মানে নিম্ন শ্রেণীর মানে নিচের পদের লোকজনের বেতন ভাতা বেশি বাড়বে, মানে তুলনামূলক উপরের লোকজনের চেয়ে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে নেগেটিভের ভিতরে এটা একটা পজিটিভ পয়েন্ট। আমি বলবো নিম্ন শ্রেণীর কর্মচারী যারা আছে তাদের বেতন আসলে অনেক কম। এটা যদি ডবল হয়, সাথে সাথে যদি বেসরকারি খাতে বেতন ডবল হতো তাহলে আমি খুব খুশি হইতাম আর কি। তবে ওই যে বললাম পে স্কেলের ভিতরে আমার আপত্তির ভিতরেও বলি যে এটা একটা ভালো কাজ, যে অধস্তন কর্মচারীদের বেতনটা একটু ডবল হবে। জি, আমরা আরেকটা এই বিষয়ে আরেকটা লাস্ট আপনার কাছে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে উদ্যোগ, অন্তর্বর্তী সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে, তার মধ্যে এই উদ্যোগটি শেষ সময়ে আসলে সরকারি কর্মকর্তাদেরকে খুশি করা বা হচ্ছে সরকারি চাকরিজীবীদেরকে খুশি করার উদ্যোগ হিসাবে আপনি দেখেন কিনা, যে মানে এটি আসলে একটি উপহার দিয়ে যাওয়ার মতো কিনা? উপহার কিনা জানি না, তবে প্রথমত কোনো রাজনৈতিক এজেন্ডা নাই বলে আমি ধরে নিচ্ছি। এটা একটু আগে আমি যেটা বলেছি, আসলে যেহেতু আমলাতন্ত্রের প্রভাব বেশি, ওনারা ওনাদের মতো করে বাড়িয়ে নিয়েছেন। যেমন একটি কথা বলি, বিগত 16-17 বছরে যত কর্মচারী বেতন প্রমোশন পান নাই, সবাইকে কিন্তু প্রায় সকলকেই প্রমোশন দিয়ে ডিপটি সেক্রেটারি থেকে সচিব পর্যন্ত করে ফেলেছেন। জি, প্রায় সকল বিসিএস অফিসারকে এডিশনাল সেক্রেটারি করে দিয়েছেন এবং ওনাদেরকে
কাউকে কাউকে চাকরিতে ফেরত আনা হয়েছে, কাউকে কাউকে বেতন বাড়িয়ে এডিশনাল সেক্রেটারি করে সেই আর্থিক সুবিধা দিয়ে তাদেরকে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে, তাদের পোস্টিং পাওয়া যাচ্ছিল না, তাদেরকে ওএসডি করে রাখা হয়েছিল। তার মানে আমি যদি বলি গত 16 বছরে যারা রিপ্রেসড হয়েছেন সকল পেশার লোককে কি সরকার বেনিফিট দিয়েছেন বা যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ করেছেন? জি। কিন্তু সরকারি কর্মকর্তাদের অ্যাপ্লিকেশন করলেই সবাইকে এই সুবিধাটা দেওয়া হয়েছে, তারা বেনিফিট পেয়েছেন। কেন? জি, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে নতুন পে স্কেল পেয়ে যারা এখন সরকারি চাকরিজীবী আছেন তাদের আসলে দায়িত্ব ভূমিকার জায়গাটা আর কেমন হওয়া উচিত বলে মনে করেন, বা মানে যে লক্ষ্যটি করা হয়েছে যে তাদের আরও বেশি এফিসিয়েন্সি হওয়া বা আরও বেশি কাজের প্রতি মনোযোগী হওয়া, সেই জায়গাটাতে আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ হচ্ছে আসলে একটা জিনিস কথা, আপনি সরকারি অফিসে গেলে আপনি একটা কথা শুনুন, আপনি হয়তো কোনো কাজে গেলেন, বললো নিয়ম অনুযায়ী আপনি পান না, আমি আপনাকে এটা করে দিলাম, এই কথাটা কিন্তু আপনি শুনেন। তার মানে সরকারি কর্মকর্তাদের মুখ থেকে যে কথাটা আসে সেটা হচ্ছে ইচ্ছা করলে ওনারা ভালো কাজ করতে পারেন, ইচ্ছা করলে ওনারা খারাপ কাজ করতে পারেন, ইচ্ছা করলে একটা ফাইল আটকাতে পারেন, ইচ্ছা করলে একটা ফাইল ছেড়ে দিতে পারেন। ওনাদের স্টেটমেন্ট যেগুলো শুনি সেগুলো থেকে বললাম। এখন সরকারি কর্মকর্তাদের কাছ থেকে বর্তমানে যে আইন কানুন আছে, বর্তমানে যে প্রসিডিওর আছে, আমলাতান্ত্রিক যে প্রসিডিওর আছে, এটা এত জটিল যে তাদের কাছ থেকে কাজ আদায় করা খুব কঠিন, ওনারা যদি নিজের ইচ্ছায় কাজ না করেন। তার মানে বর্তমানে নৈতিক দিকটার উপরে গুরুত্ব দিতে হবে। আর যদি সত্যিকার অর্থে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে কাজ আদায় করতে হয় তবে আইন কানুন পরিবর্তন করে তাদেরকে তাদের কাজের জন্য অ্যাকাউন্টেবল করতে হবে। এখন কিন্তু ওনাদের অ্যাকাউন্টেবিলিটি, তবে লাইবিলিটি কিন্তু জিরো। তবে শুধু মনে হয় আইন থাকলে হয় না, এখানে আসলে আন্তরিকতার একটা বিষয় আছে। আন্তরিকতা তো আছে, যেটা বললাম, আন্তরিকতা ছাড়া এখন কাজ হবে না, কারণ আইন নাই। যেমন ধরো ওনাদের যে একটা ইমিউনিটি আছে, ওনারা যে কোনো একটা ভুল যদি হয়ে যায় বা ইচ্ছাকৃত কোনো ভুল করার পরে ওনারা একটা ডিফেন্স নিতে পারেন, সেটা হচ্ছে যে আমি জনস্বার্থে সরল বিশ্বাসে এই কাজটি করেছি। জি, হ্যাঁ। তো আমরা এই একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পর আলোচনায় ফিরবো। সেই সাথে আসলে আমরা অন্য একটি বিষয় আলোচনা করতে চাই, রাজস্ব বিভাগ নিয়ে যে দুটি বিভাগ করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনায় ফিরবো। আমাদের সাথে থাকবেন দর্শক। সময় হলো আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে। বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার ১১৯তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামক দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদনের বিষয়ে ইতিমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে দুটি বিভাগ আলাদাভাবে কাজ শুরু করবে। বিজনেস আওয়ারে আমরা আবার আলোচনায় ফিরতে চাই। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই এই পর্যায়ে, সেটি হচ্ছে যে এনবিআরের যে পৃথক হচ্ছে এনবিআর এবং দুটি বিভাগ হচ্ছে, একটি রাজস্ব নীতি এবং একটি হচ্ছে প্রশাসনিক বিভাগ। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা স্বাগত জানাই। বহু বছর ধরে তো এনবিআর নিজেই পলিসি তৈরি করতো, নিজেই ইমপ্লিমেন্ট করতো। যিনি পলিসি ইমপ্লিমেন্ট করেন তিনি যদি পলিসি তৈরি করেন, এটা মানুষ হিসাবে স্বাভাবিকভাবে সে তার নিজের প্রয়োজন, নিজের সুবিধা মতোই আইনটা তৈরি করেন, রুলটা তৈরি করেন। এবং নিজের সুবিধা মতো যখন আইন প্রয়োগ করার জন্য শুধু তৈরি করা হয়, তাহলে সেটা জাস্টিস হয় না, সেটা হচ্ছে ফেয়ার ডিসিশন হয় না। যেমন এনবিআর হচ্ছে একটা কোয়াসি জুডিশিয়াল বডি। আমরা যদিও আমাদের অনেক পলিসি মেকারও এই কথা বলেন, এনবিআর এর কাজই হচ্ছে ট্যাক্স আদায় করা এবং সবচেয়ে বেশি ট্যাক্স আদায় করা। আর সরকার তাদেরকে দায়িত্বও দেয়, টার্গেট করে দেয়, এত হাজার কোটি টাকা, এত লক্ষ কোটি টাকা ট্যাক্স আনতে হবে। এটা অনৈতিক কাজ। প্রথমত তারা হচ্ছে এনবিআর এর মূল কাজ হচ্ছে জাজমেন্ট করা।
এটা আধা বিচারিক একটা প্রতিষ্ঠান, তারা বিচার করে দেখবে একজন ট্যাক্স পেয়ার কি পেমেন্ট করলেন, সেই পেমেন্টটা কি জাস্টিফাইড হলো, উনি কি কম দিলেন না ওনার উপর ট্যাক্সটা বেশি হয়ে গেল। এই ফেয়ার জাজমেন্ট করাটাই মূলত এনবিআর এর কাজ, করে সরকারের জন্য রাজস্ব আদায় করবেন। এখন যেটা করা হচ্ছে যে এই পলিসিটাকে যখন আলাদা করা হচ্ছে, ওই নীতিটা বাস্তবায়ন করা সহজ হবে। এখন এখানে যে এটাকে যেমন দেখছি বললে আশঙ্কা আছে আমার, সেটা হচ্ছে যে যেই উদ্দেশ্যে নীতি এবং বাস্তবায়ন দুইটা বিভাগকে আলাদা করা হবে, সেই উদ্দেশ্য সফল করার জন্য যে ম্যান পাওয়ার, যে জনবল, শোনা যাচ্ছে সে এনবিআর অফিসারেরাই দুইটি ডিপার্টমেন্টে কাজ করবেন। তাহলে কিন্তু ওনারা তো একই ডিপার্টমেন্টের কর্মকর্তা, তার মানে ওই ওনাদের স্বার্থটা ওনারা নিজেরাই দেখবেন। এনবিআর এর তার কর্মকর্তা তাদের এনবিআর এর স্বার্থই দেখবে, তাদের কাজ করতে কি সুবিধা সেটাই। কারণ যিনি পলিসিতে কাজ করে উনি হয়তো ট্রান্সফার হয়ে যে চিটং কাস্টমসে পোস্টিং হবে, তখন উনি এটা বাস্তবায়ন করবেন। তো এই জন্য আমি তো মনে করি যদি এই পলিসি বিভাগটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে। যেমন বলা হচ্ছে যে রুল আছে যেটা, সেটাতে দেখা যায় যে একজন আমলাই এই পলিসি বিভাগের প্রধান হবেন। আমি তো মনে করি যে এই পলিসি বিভাগের প্রধান শুধু প্রধান নন, অন্যান্য কর্মকর্তারাও সরাসরি নিয়োগ হোক, যারা পলিসি নিয়ে কাজ করবেন, অথবা অন্য পেশা থেকে বিশেষজ্ঞ, বিশেষ করে বিজনেসের ব্যাপারে অভিজ্ঞ, বিজনেস রুল ল ব্যাপার যাদের জানা আছে, আইনজ্ঞ যারা আছেন, এই ধরনের মানুষকে ওই পলিসি বিভাগের দায়িত্ব দেওয়া উচিত, চেয়ারম্যান শুরু করে মেম্বার বা আরো অন্যান্য পদে। এটা যদি দেওয়া যায় এবং তাদের কাছে যদি জনগণের অ্যাক্সেসটা সহজ হয়, এই কথাটা আমি আবার বলতে চাই, জনগণের অ্যাক্সেস থাকতে হবে। অর্থাৎ যারা পলিসি তৈরি করবেন ওনারা জনগণের সাথে ইন্টারেক্ট করবেন রেগুলার, করে ওনারা সমস্যাগুলোকে বুঝবেন। সেই সমস্যাটা হচ্ছে যে ট্যাক্স দিতে প্রবলেমটা কোথায়, অথবা ট্যাক্স ফাঁকিটা দেওয়া হয় কি করে, দুর্নীতিটা কোথায় হয়, এগুলো সারাক্ষণ ওনাদের গবেষণা করতে হবে। এবং এই গবেষণা করে করে ওনারা পলিসিগুলো তৈরি করবেন। একটি এনবিআর কে ভাগ করে দুটি ভাগ করা হলো, আগের এনবিআর এর মতো বিহেভ করলো বা ওই কর্মকর্তারাই এটা পরিচালনা করলেন, তাহলে যেই উদ্দেশ্যে এই দুই ভাগ করা হলো সেই উদ্দেশ্যটা কোনোভাবে সফল হবে না। সুতরাং আমি আনন্দিত, উৎসাহিত, এট দি সেম টাইম আমি আতঙ্কিত, আমি কিছুটা হতাশ যে আসলে আমরা যেটা চেয়েছি বা যারা এটা করেছেন তাদের মনে যে ইন্টেনশনটা আছে এই ইন্টারিম গভর্নমেন্টের, যে এখান থেকে দেশ একটা বেনিফিট পাবে, সেই বেনিফিটটা পাবে কি না আমার মনে সন্দেহ আছে। আরেকটি বিষয়ে সেটা হচ্ছে যে রাজস্ব আদায়ও তো খুব বেশি গতি নাই। আমরা দেখতে পাচ্ছি যে গত 6 মাসের হিসাব যদি দেখি, যে জুলাই থেকে ডিসেম্বর শুল্ক কর আদায়ে ঘাটতি প্রায় 46,000 কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 2,31,000, আদায় হয়েছে 1,85,000। এই যে বড় একটি গ্যাপ রয়ে গেছে, এটি আসলে কিভাবে ওভারকাম করবে এনবিআর? ওভারকাম করতে হবে, এটা ওভারকাম করার দুইটা পদ্ধতি। প্রথমত যারা ট্যাক্স দিচ্ছে না তাদেরকে ট্যাক্স নেটে আনতে হবে, আর দ্বিতীয়ত ইন্টারনাল যে পুরনো ব্রিটিশ আমলের পুরনো যে পদ্ধতি, যে আইন কানুনগুলো আছে। কারণ কদিন আগে দেখলাম যে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 83 ছিল 1983 সালের, সেটাকে 2023 সালে যে অ্যাক্ট হলো, দেখা গেল যে এই ইনকাম ট্যাক্স আইন আগে যেটা ছিল তার থেকেও খারাপ একটা আইন করে বসে আছে। এবং কাস্টমস ট্যাক্স পরিবর্তন হয় না, টোটাল ওভারহোলিং করার কথা সেটাকে করা হয়নি। ভ্যাট আইনটাকে নতুন করে করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাটের যে কনসেপ্ট, ভ্যাটের যে থিওরি, সেই থিওরি অনুযায়ী অ্যামেন্ডমেন্ট করা হয়নি। সুতরাং আইনগুলোকে পরিবর্তন করা দরকার, কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন দরকার। যেমন ধরুন ইদানিং যে ঘটনাগুলো ঘটছে, ডিজি কার্গো ডেঞ্জারাস গুডস বলে ডিক্লারেশন করা হচ্ছে চিটং পোর্টে কতগুলো কেমিক্যালকে। যেমন ধরেন আমি দু একটা নাম বলি, খুবই টেকনিক্যাল নাম, থেলিক অ্যানহাইড্রাইড অথবা পিগমেন্ট। পিগমেন্টটা আপনি বুঝবেন রং কোনোভাবেই ডেঞ্জারাস গুডস না, এটাতে কোনো হ্যাজার্ডাস কোনো এলিমেন্টস নাই যেটা ক্ষতিকর বা বিস্ফোরক। কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলোকে ডেঞ্জারাস গুডস হিসাবে পৃথিবীর কোথাও না, বাংলাদেশে এসে পোর্টে ডিক্লেয়ার হচ্ছে এটা ডেঞ্জারাস গুডস।
আচ্ছা, ডেঞ্জারাস গুডস হওয়ার সরকারের এনবিআর এর যে সুবিধা সেটা বলি। ডেঞ্জারাস গুডস বললে সাথে সাথে পোর্ট ব্যবহার করা, আনলোডিং, স্টোরেজ, গোডাউনে রাখার যে ভাড়া আছে এগুলো 4-5 গুণ বেড়ে যায়। অর্থাৎ ওই যে আপনি বললেন কিভাবে এনবিআর এর ইনকাম বাড়ানো যায়, এনবিআর একটা উল্টা পথে, মানে একটা আনফেয়ার একটা পদ্ধতিতে রেভিনিউ বাড়ানোর চেষ্টা করছে। যেমন পোর্ট ইউজের ড্যামারেজ চার্জ আগে থেকে হঠাৎ করে 4 গুণ হয়ে গেছে। এই যে রেটগুলো বাড়ানো হচ্ছে, বিভিন্নভাবে টাকা আদায় করার একটা চেষ্টা হচ্ছে। আরেকটা ভুল হচ্ছে যে এইচএস কোড বলে একটা সিরিয়াল নাম্বার আছে প্রত্যেক প্রোডাক্টে। এইচএস কোডের সব দুনিয়াতে হচ্ছে যে প্রথম 4টা ডিজিট যদি একরকম হয় তাহলে ধরে নিতে হবে যে প্রোডাক্টটা ঠিক মতো মার্কিং করা হয়েছে। 6টা হতে পারে, 8টা হতে পারে, 10টাও হয়। তো আমাদের এখানে দেখা যায় যে 10 বা 11 নম্বর ফিগারে যে যদি কোনো সামান্য তারতম্য হয় তাহলে তাদেরকে লক্ষ লক্ষ টাকা পেনাল্টি করা হচ্ছে। এখন এখানে ব্যাপার হচ্ছে যে এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপার, এক এক দেশে এক এক রকম 10-11 নম্বর ডিজিটগুলো, 12 নম্বর ডিজিটগুলো ভিন্ন হতে পারে। এবং এটা যদি ভুল থাকে এটাকে কারেকশন করে দেওয়া যেতে পারে। জি, আমরা একটু আজকের জাতীয় দৈনিকগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম একটু দেখতে চাই, তারা কি শিরোনাম করেছে। যদি দেখি যে প্রধান কয়েকটি শিরোনাম এখানে দেখতে পাচ্ছি যে যুগান্তর একটি শিরোনাম করেছে যে পে স্কেল, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম, সেখানে তারা শিরোনাম করেছে পে স্কেল বাড়ি ভাড়া নিয়ে বড় দুঃসংবাদ সরকারি চাকরিজীবীদের। যেখানে বলা হয়েছে যে নবম জাতীয় পে স্কেলে সব গ্রেডের কর্মকর্তাদের বাসা ভাড়া বাড়ছে না। কয়েকটি গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়লেও অষ্টম থেকে প্রথম গ্রেডের চাকরিজীবীর বাড়ি ভাড়া কমবে। এই শিরোনামটি তারা করেছে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই, বিডি নিউজ 24। তারা বলছে যে 2 বছরে একবার বাড়ি ভাড়া বাড়ানো যাবে, ভাড়াটিয়াকে দিতে হবে মূল ফটক এবং ছাদের চাবি। এই বিষয়টি আপনি জানেন যে কয়েকদিন ধরে এটা নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে উত্তরায় যে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে বাড়ির ছাদ আটকানো ছিল, যে কারণে আসলে মানুষ ছাদেও যেতে পারে না বা নামতেও পারেনি ধোঁয়ার কারণে। সব মিলে বড় ঘটনা হয়েছে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই, ভারত থেকে সুতা আমদানিতে শুল্ক আরোপে তাড়াহুড়া নিয়ে প্রশ্ন উঠেছে। এই শিরোনামটি করেছে প্রথম আলো। আপনি জানেন যে এই সুতা বন্ডের সুতা নিয়ে বাতিল পক্ষে বিপক্ষে এখন ব্যবসায়ীদের মধ্যে একটি অবস্থান চলছে। আমরা এরপরে শিরোনামটি দেখতে চাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তারা বলছে অর্থ বছরের প্রথমার্ধে রাজস্ব আদায় 14% বাড়লেও লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি 69,000 কোটি টাকা। লাস্ট কার্ডটি আমরা দেখতে চাই, এখানে বলছে ডিএসসিতে লেনদেন ছাড়ালো 600 কোটি টাকা। এটি শিরোনামটি করেছে শেয়ার বিচ। আমরা এই জায়গাটাতে একটি প্রশ্ন রাখতে চাই, যেটি বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে অর্থ বছরের প্রথমার্ধে রাজস্ব আদায় 14% বাড়লেও লক্ষ্যমাত্রা ঘাটতি 69,000 কোটি টাকা। এই বিষয়টা আমরা এনবিআর এর পৃথক হওয়ার বিষয়টি নিয়ে কথা বলছিলাম, সেখানে আসলে এই বিষয়ে যদি আপনি একটু বলতেন যে আসলে যে ঘাটতিটা। আমার স্মরণকালে আমি মনে করতে পারছি না কখন এনবিআর তার টার্গেট অ্যাচিভ করতে পেরেছে। তার রেভিনিউ বাড়ে, টোটাল রেভিনিউ বেড়ে যায়, কিন্তু কখনো টার্গেট অ্যাচিভ করতে পারে না। এখন এইটা প্রথমত রাষ্ট্র পরিচালনার জন্য টাকার প্রয়োজন, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে প্রচুর মানুষ ট্যাক্স দেয় না। তো সুতরাং ট্যাক্স বাড়ানোর সরকার যখন এনবিআরকে বলে ট্যাক্স বাড়াও, তখন এটা অযৌক্তিক না। এখন ট্যাক্স বাড়াও না বলে পদ্ধতিটাকে রিফর্ম করো বা সরকার আইন করে রিফর্ম করে দেওয়া, সেটা কিন্তু করছে না। তো আমি আগের প্রশ্নের উত্তরে যে রিফর্মের কথা বলছিলাম, যে বা রিফর্ম করতে যে উল্টা কিভাবে টাকা আদায় করা যায় বিভিন্নভাবে ট্যাক্স এবং পেনাল্টি বাড়িয়ে, সেটা কস্ট অফ ডুইং বিজনেস বাড়ায়। আপনার আগের প্রশ্ন ছোট্ট করে আরেকটা শিরোনাম যে করেছে যে বাড়ি ভাড়া নিয়ে 2 বছরের আগে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না, এটি এবং ছাদের চাবি এবং মূল গেটের চাবি ভাড়াটিয়াকে দিতে হবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যে ঢাকা শহরের ভাড়াটিয়ারা তো এক পর্যায়ে বাড়িওয়ালাদের কাছে অনেকটা জিম্মি হয়ে থাকে, এই বিষয়টা যদি যুক্ত করতে। প্রথমত চাবি দিতে হবে গেটের এবং ছাদের, এটা একটা মানবাধিকার, এটা দিতেই হবে। আপনি আগুনের কথা বলছিলেন, ছাদে যেতে পারেনি বলে মানুষ মারা গেছে, প্রত্যেক বাড়িতেই মারা যায়। আমি যে হাউজিংয়ে থাকি সেই হাউজিংয়ে তালা মারা থাকে, এটা নিয়ে আলোচনা করেছে, কিন্তু পলিসি মেকাররা আমাদেরকে চাবি দিতে রাজি নন, ওইটা খোলাও রাখতে রাজি নন। এটা আলোচনার বিষয় ব্যাপারটা। এখন
এইখানে 2 বছরে ভাড়া বাড়ানো যাবে না, এই কথাটা এইখানে যেভাবে হেডিং এসছে, এই কথাটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। বাড়িওয়ালারা বলতে পারে যে সরকার তো বলেছে 2 বছরের ভাড়া বাড়ানো যাবে, তার মানে 2 বছর পর বাড়ানো যাবে। অথবা কোনো বাড়িওয়ালা বলতে পারে যে কেন, আমি প্রতি বছর কন্ট্রাক্ট করে প্রতি বছর বাড়াবো। এইটা আসলে একটা লিমিটের ভিতরে রাখার বা ওয়াচ করার একটা গাইডলাইন প্রয়োজন আছে। জি, আমাদের সময় হচ্ছে একটা বিরতির পরে এসে আবার কথা বলবো। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো আরেকটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আমরা সবশেষ অবস্থাটা দেখতে চাই, কি অবস্থা রয়েছে এই মুহূর্তে শেয়ার বাজারে। আমরা দেখতে পাচ্ছি যে 3টি সূচক নিম্নমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি 3 পয়েন্ট কমে 5105 পয়েন্ট অবস্থান করছে। ডিএসইএক্স 30 ইন্ডেক্স যেটি সেটি 3 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1027 পয়েন্টে। ডিএস 30 ইন্ডেক্স 6 পয়েন্ট কমে 1963 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত 460 কোটি টাকা লেনদেন হয়েছে। 168টি কোম্পানির শেয়ারের দর কমেছে, বেড়েছে 138টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 42টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, জানাতে চাই মুদ্রা বাজারের স্বর্ণ বাজারের আপডেট। স্বর্ণ বাজারের আপডেটে আমাদের কাছে তথ্য আছে, সেটি একটু পড়তে চাই। দেশের স্বর্ণ বাজারে আবারও রেকর্ড দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস 24 ঘন্টায় ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে 2,44,128 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,32,988 টাকা, 18 ক্যারেটের দাম 1,99,746 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম আছে আজকের বাজারে 1,63,821 টাকা। মঙ্গলবার রাতে বাজুসের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম আজ থেকে কার্যকর হবে। দর্শক, আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আছেন জনাব এমএস সিদ্দিকী। যে বিষয়টি নিয়ে আপনার কাছে সবশেষ জানতে চাই যে শেয়ার বাজারের আমরা দেখতে পাচ্ছি যে উঠানামার মধ্যে রয়েছে শেয়ার বাজারের, এটি আসলে কবে একটি ভালোর দিকে যাবে, আসলে এই বিষয়ে যদি একটু বলতেন। এই সরকার ব্যাংকিং সেক্টরে যে রিফর্মটা করেছে, আমি ভেবেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরেও সে ধরনের একটা রিফর্ম করবেন, কিন্তু সেটা হয়ে ওঠেনি এখনো। তবে কিছু কিছু আইন কানুন পরিবর্তন হয়েছে, এটা সিচুয়েশনটা ইমপ্রুভ করবে, কিন্তু পুরোপুরি রিফর্ম যদি না করা যায় এই শেয়ার বাজার আসলে ডিজায়ার্ড রেজাল্ট দিবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভালো শেয়ারগুলো আসছে না। আমরা গত 25-30 বছর ধরে শুনছি যে সরকারি খাতের কিছু কোম্পানি এবং কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি কিছু শেয়ার সরকারের হাতে আছে, এগুলো ছেড়ে দেবে। কারণ আজকের রিপোর্ট হচ্ছে 7-8টার বেশি ভালো শেয়ার মার্কেটে নাই। তাহলে এই শেয়ার মার্কেট থেকে ভালো রেজাল্ট আশা করবেন কি করে? জি, আমাদের এখানে ভালো কোম্পানির ভালো শেয়ার, ভালো কোম্পানি আসতে হবে। এর সাথে শেষ করতে হচ্ছে আজকে আলোচনা। প্রিয় দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।